সাহেব, আমাদের পরিবারে খুব অভাব। আমাদের ঘরে কোনো খাবার নেই। বাবা অসুস্থ, আমাকে কি দয়া করে আপনার এখানে একটি কাজ দেবেন? তখন সাহেব বলল, এই মেয়ে, কি বলছো তুমি? তোমার মতো এত সুন্দরী একটা মেয়ের কাজের অভাব? আমার এখানে অনেক কাজ আছে, তুমি কি আমার এখানে কাজ করতে পারবে? আমার এখানে কাজের অনেক ডিউটি, অনেক সময় কাজের বেশি চাপ পুড়ে গেলে নাই ডিউটিও করতে হয়। আমি বললাম, সাহেব সমস্যা নেই, আমার যে কোনো একটা কাজ প্রয়োজন, আমার ঘরে খাবার নেই। তারপর থেকে সাহেবের এখানে চাকরি করছিলাম। একদিন আমি নিত্য ডিউটি করছিলাম। হঠাৎ দেখলাম সাহেব আমায় পেছন থেকে ডাকছে। সাহেবের ডাক শুনে আমি চমকে উঠলাম। তারপর সাহেব আমার কাছে এসেই, বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবা। তো তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো মূল গল্পে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমার নাম জীবন্তিকা। আমি কলকাতার একজন মেয়ে। আমার বাবা ছিলেন একজন সাধারণ মানুষ, যিনি প্রায়শই কাজের সুযোগ খুঁজতেন। আমার মা ছিলেন আমাদের পরিবারের প্রধান উপার্জনকারী। তিনি সারাদিন কঠোর পরিশ্রম করে যা পেতেন তা দিয়েই আমাদের সংসার চলত। আমি ছিলাম আমার পরিবারের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই আমি দেখতাম আমার মা কতটা কষ্ট করে আমাদের জন্য সবকিছু জোগাড় করতেন। কিন্তু আমাদের পরিবারে কখনো কখনো অশান্তি হতো, কারণ আমাদের অবস্থা খুবই সীমিত ছিল। আমি ছোট মেয়ে, বুঝতাম না কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করব। আমার মা সব সময় স্বপ্ন দেখতেন যে আমি একদিন ভালো জীবন পাব। তিনি আমাকে বলতেন, জীবনটি তুই নিজের পায়ে দাঁড়াবি, পড়াশোনা করবি। কিন্তু আমাদের অবস্থার কারণে পড়াশোনা করা খুব কঠিন ছিল। আমি শুধু ভাবতাম একদিন হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের পাড়ার লোকেরা আমাদের পরিবারের অবস্থা দেখে মাঝে মাঝে কথা বলত, আর আমি মনে মনে কষ্ট পেতাম। তবু আমি হাল ছাড়িনি। আমি জানতাম আমাকে কিছু একটা করতে হবে। দিনগুলো এভাবেই কাটছিল। আমি বড় হচ্ছিলাম আর আমার মায়ের কষ্ট বুঝতে শিখছিলাম। আমি যখন একটু বড় হলাম, তখন আমি আমাদের পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম। আমি বাবাকে বলতাম, বাবা, আমাদের সংসারের জন্য আরও কিছু করার দরকার। প্রথমে বাবা আমার কথায় বিরক্ত হতেন, কিন্তু আমি জানতাম তিনি আমাকে খুব ভালোবাসতেন। আমার কথার কারণে বাবা ধীরে ধীরে নিজেকে বদলানোর চেষ্টা করতে শুরু করলেন। আমাদের পরিবারে অশান্তি কমে এল, আর আমার মনে হলো হয়তো এবার সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, জীবন এত সহজ নয়। আমার বয়স যখন 20, তখন আমাদের সংসারটা একটু ভালো চলছিল। বাবা মাঝে মাঝে কাজ করতেন, আর মা তখন কঠোর পরিশ্রম করতেন। আমি ভাবতাম আমাকে এখন কিছু করতে হবে, আমার এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমার হাতে কি ছিল? আমাদের পরিবারের অবস্থার কারণে আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে একটা বড় ধাক্কা পেলাম। আমার মা আর আমাদের মধ্যে ছিলেন না। বন্ধুরা, আমার মায়ের চলে যাওয়া আমার জীবনটাকে যেন থামিয়ে দিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মা ছিলেন আমার জীবনের একমাত্র আলো। তিনি চলে গেলেন আর আমি একা হয়ে গেলাম। মায়ের চলে যাওয়ার পর আমাদের সংসারে আবার অভাব বাড়তে শুরু করল। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি শুধু জানতাম আমাকে এখন কিছু একটা করতে হবে। আমার জীবনের পরবর্তী পথ কী হবে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমার জীবন এক নতুন মোড় নিল। মায়ের চলে যাওয়ার পর আমার জীবন যেন একটা অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল। আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। বাবা আবার আগের মতো কাজকর্মের প্রতি উদাসীন হয়ে পড়লেন। তিনি আমাদের সংসারের দায়িত্ব নিতেন না। আমি একা বাড়িতে বসে ভাবতাম, এই জীবন থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? আমার হাতে কিছুই ছিল না। শুধু ছিল মায়ের স্মৃতি আর আমার নিজের ইচ্ছাশক্তি। আমাদের বাড়িতে খাবারের অভাব দেখা দিল। বাবা কোনো কাজ করতেন না, আর মা তো আর ছিলেন না। আমি পাড়ার কিছু লোকের কাছে সাহায্য চাইতে গেলাম, কিন্তু আমাদের পরিবারের অবস্থার কারণে কেউ এগিয়ে এলো না। কেউ কেউ বলতো, তোর বাবা তো কিছু করেন না, তোকে কে সাহায্য করবে? আমার মনে হতো এই পৃথিবীতে আমার জন্য কোনো জায়গা নেই। তবু আমি হাল ছাড়লাম না। আমি ভাবলাম আমাকে কিছু একটা করতেই হবে। একদিন আমি সাহস করে আমাদের পাড়ার একজন প্রভাবশালী ব্যক্তির বাড়িতে গেলাম। আমি ভাবলাম হয়তো তিনি আমাকে কোনো কাজ দিতে পারেন। তিনি আমাকে দেখে বললেন, তুমি এখানে কেন এসেছ? আমার কাছে তোমার জন্য উপযুক্ত কোনো কাজ নেই। আমি বুঝলাম তার কথায় আমার জন্য কোনো সুযোগ নেই। আমি চুপচাপ বাড়ি ফিরে এলাম। আমার মনে হলো সৎ পথে এগিয়ে যাওয়া কতটা কঠিন। আমার জীবন যেন একটা দুঃস্বপ্নের মধ্যে ঘুরছিল।
আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম এবার আমি কি করব, হঠাৎ পেছন থেকে একজন আমাকে ডাকলেন। এই যে শুনুন। আমি ফিরে তাকালাম, একজন ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, আমার নাম রিতান কুণ্ডু। আমি শহর থেকেই গ্রামে এসেছি। আমি রাতুল মণ্ডলের বাড়ি খুঁজছি। আপনি কি আমাকে পথ দেখাতে পারবেন? আমি তাকে রাতুল মণ্ডলের বাড়ির দিকটা দেখিয়ে দিলাম। রিতান বাবু আমাকে ধন্যবাদ দিয়ে বললেন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে আরেকটু সাহায্য করতে পারেন। আমি জিজ্ঞেস করলাম, কি সাহায্য? তিনি বললেন, আপনি কি আমাকে রাতুল মণ্ডলের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? আমি একটু ভেবে রাজি হলাম। আমি তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম। পথে তিনি আমার সঙ্গে কথা বলতে লাগলেন। তিনি বললেন তিনি শহরে থাকেনও এবং একজন ব্যবসায়ী। তার কথাবার্তায় মনে হলো তিনি ভদ্র এবং সৎ মানুষ। রাতুল মণ্ডলের বাড়ি পৌঁছে তিনি আমাকে একটা কার্ড দিলেন। বললেন, এটা আমার কার্ড। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করো, আমি যতটা কারি সাহায্য করব। আমি কার্ডটা হাতে নিয়ে দেখলাম। তার কথায় আমার মনে একটু আশার আলো জ্বলল। আমি তাকে আমার পরিবারের অবস্থার কথা খুলে বললাম। তিনি বললেন, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। আমি দেখব তোমার জন্য কি করা যায়। রিতানবাবু আমাকে জিজ্ঞেস করলেন, তুমি পড়াশুনো কতদূর করেছ? আমি বললাম, আমি এসএসসি পাশ করেছি, কিন্তু তারপর আর পড়াশোনা করতে পারিনি। তিনি একটু ভেবে বললেন, আমার কাছে কিছু কাজ আছে। তুমি যদি পরিশ্রম করতে প্রস্তুত থাকো তাহলে আমি তোমাকে একটা কাজ দিতে পারি। আমার মনে হলো এই সুযোগটা আমার জীবন বদলে দিতে পারে। আমি বললাম, অবশ্যই সাহেব, আমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। দয়া করে আমাকে একটা কাজ দিন। তিনি বললেন, ঠিক আছে, তুমি আগামী সপ্তাহে আমার এই নম্বরে ফোন করো। আমার ঠিকানা অনুযায়ী চলে এসো। আমি দেখব তোমার জন্য কি ব্যবস্থা করা যায়। তার কথা শুনে আমার মনে একটা নতুন আশা জাগল। আমি ভাবলাম হয়তো এই সুযোগ আমার জীবনে নতুন দিশা দেখাবে। কিন্তু বন্ধুরা, আমি তখনও জানতাম না যে এই সুযোগ আমাকে কোনো পথে নিয়ে যাবে। রিতানবাবুর কথা আমার মনে একটা নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছিল। আমি ভাবলাম এই সুযোগ আমার জীবন বদলে দিতে পারে। আমি তার দেওয়া কার্ডটা বারবার দেখতাম আর মনে মনে ভাবতাম এবার হয়তো আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে। সপ্তাহ ঘুরে গেল আর আমি ঠিক সময়ে তার নম্বরে ফোন করলাম। তিনি আমাকে তার ঠিকানায় যেতে বললেন। আমার মনের মধ্যে একটা অজানা উত্তেজনা কাজ করছিল। রিতনবাবুর দেওয়া ঠিকানায় পৌঁছে আমি অবাক হয়ে গেলাম। তার বাড়িটা ছিল একটা সুন্দর ভবন, ভালোভাবে সাজানো গোছানো। আমি এর আগে এমন কিছু দেখিনি। আমি মনে মনে ভাবলাম, এই লোকটা সত্যি একজন সফল মানুষ। আমি তাকে বললাম, সাহেব, আমার পরিবারের অবস্থা খুব কঠিন। দয়া করে আমাকে একটা কাজ দিন। তিনি হেসে বললেন, চিন্তা করো না জীবন্তিকা, আমি তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করব। রিতানবাবু আমাকে বসতে বললেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি ধরনের কাজ চাও? শুধু বেঁচে থাকার জন্য কাজ, নাকি তুমি আরও কিছু অর্জন করতে চাও? আমি একটু ভেবে বললাম, সাহেব, আমার জীবনটা কষ্টের মধ্যে কেটেছে। আমি চাই আমার জীবন বদলাতে, এমন একটা কাজ করতে যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, ঠিক আছে, তুমি আমার কথা মেনে চললে আমি তোমাকে এমন একটা কাজ দেব যেখানে তুমি নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। তিনি আমাকে বললেন, তুমি প্রথমে নিজেকে একটু তৈরি করো। আমি তোমার জন্য কিছু উপযুক্ত জামাকাপড় কিনে দেব। তুমি সেগুলো পরে আমার সঙ্গে একটা জায়গায় যাবে। আমি রাজি হলাম। তিনি আমাকে নিয়ে শহরের একটা বাজারে গেলেন। সেখানে তিনি আমার জন্য কিছু সুন্দর এবং উপযুক্ত পোশাক কিনে দিলেন। আমি বললাম, সাহেব, এত সুন্দর জামাই কেন কিনলেন? আমি তো এত কিছুর যোগ্য নই। তিনি হেসে বললেন, তুমি যোগ্য জীবন্তিকা। তুমি শুধু আমার কথা মেনে চলো। কিছুদিন পর তিনি আমাকে বললেন, জীবন্তিকা, আমার একটা বড় অনুষ্ঠান আছে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আসবেন। তুমি তাদের স্বাগত জানাবে এবং সাহায্য করবে। পারবে তো? আমি বললাম, অবশ্যই পারব সাহেব। আমার মনে হলো এটা আমার জীবনের একটা বড় সুযোগ। আমি তার কথামতো সেজেগুজে তৈরি হলাম। অনুষ্ঠানের দিন এলো। আমি রিতানবাবুর সঙ্গে একটা বড় জায়গায় গেলাম। সেখানে অনেক মানুষ ছিল, সবাই খুব সম্মানিত মনে হচ্ছিল। আমি তাদের স্বাগত জানালাম, তাদের সঙ্গে হাসি মুখে কথা বললাম আর তাদের প্রয়োজনীয় সাহায্য করলাম। সবাই আমার আচরণে খুব খুশি হল। অনুষ্ঠান শেষে রিতনবাবু আমাকে বললেন, জীবন্তিকা, তুমি খুব ভালো কাজ করেছ। এই মানুষগুলো আমার গুরুত্বপূর্ণ সহযোগী। তুমি যদি এইভাবে কাজ চালিয়ে যাও তাহলে তোমার জীবন এগিয়ে যাবে।
তিনি আরও বললেন, তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে। তুমি তো বলেছিলে তুমি নিজের জীবন বদলাতে চাও। এই সুযোগটা ধরে রাখো। আমার মনে একটা ছোট্ট দ্বিধা জাগলো, আমি ভাবলাম এই কাজটা ঠিক কী ধরনের। কিন্তু আমার জীবনের অবস্থা আমাকে বেশি ভাবতে দেয়নি। আমি শুধু ভাবলাম এই সুযোগ আমাকে ধরতেই হবে। অনুষ্ঠানের পর রিতানবাবু আমাকে বললেন, জীবন্তিকা তুমি এখন বাড়ি যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। আমি ভাবছিলাম আমি কি সঠিক পথে এগোচ্ছি। রিতান বাবুর কথাগুলো আমার মনে একটা প্রশ্ন জাগিয়ে দিয়েছিল, তবু আমি নিজেকে বোঝালাম এই কাজটা আমার জীবনের নতুন শুরু হতে পারে। রিতানবাবুর কথাগুলো আমার মনে একটা মিশ্র অনুভূতি জাগিয়ে দিয়েছিল। আমি বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। তিনি যে কাজের কথা বলছিলেন তা কি সত্যিই আমার জীবন বদলে দেবে? আমার জীবনের কষ্ট আর মায়ের স্মৃতি আমাকে বারবার তাড়া করছিল। আমি ভাবলাম আমার আর কোনো পথ নেই। যদি এই কাজ আমাকে একটা ভালো জীবন দিতে পারে তাহলে আমি চেষ্টা করে দেখব। কয়েকদিন পর রিতারবাবু আমাকে আবার ফোন করলেন। তিনি বললেন, জীবন্তিকা তুমি কাল আমার অফিসে চলে এসো, আমি তোমার জন্য একটা কাজ ঠিক করেছি। আমার মনটা আবার উৎসাহে ভরে গেল। আমি ভাবলাম এবার হয়তো আমি সত্যি কিছু করতে পারব। পরদিন আমি তার অফিসে গেলাম। তার অফিসটা ছিল শহরের একটা আধুনিক বিল্ডিং, এসব কিছু ঝকঝকে আর সুন্দর। আমি একটু অবাক হয়ে গেলাম। তিনি আমাকে বসিয়ে বললেন, তুমি যদি আমার ব্যবসায়ের জন্য কাজ করো তাহলে তোমার জীবনে এগিয়ে যাবে। তিনি আমাকে বোঝালেন যে তার ব্যবসা হলো গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে সহযোগিতা করা। তিনি বললেন, তোমার কাজ হবে আমার সহযোগীদের সঙ্গে কথা বলা, তাদের স্বাগত জানানো আর তাদের প্রয়োজনীয় সাহায্য করা। তুমি যদি একটা ভালোভাবে করতে পারো তাহলে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে। আমি তার কথা শুনে একটু ভাবলাম। আমি জিজ্ঞেস করলাম, সাহেব এই কাজটা ঠিক কী ধরনের? তিনি হেসে বললেন, চিন্তা করো না, তুমি শুধু আমার কথা মেনে চলো, তুমি দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তার কথায় রাজি হলাম। আমার মনে হলো এটা আমার জীবনের একটা সুযোগ। তিনি আমাকে কিছু উপযুক্ত পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেন। আমি যখন সেগুলো পড়লাম তখন নিজেকে একটু আলাদা মনে হলো। আমি আয়নায় নিজেকে দেখে ভাবলাম, এই জীবনটিকা কি সত্যিই আমি? আমার জীবন যেন একটা নতুন রূপ নিচ্ছিল। রিতান বাবু আমাকে বললেন, তুমি এখন তৈরি, কাল আমার সঙ্গে আরেকটা অনুষ্ঠানে যাবে। পরদিন আমরা একটা বড় জায়গায় গেলাম। সেখানে অনেক সম্মানিত মানুষ ছিল। আমার কাজ ছিল তাদের স্বাগত জানানো, তাদের সঙ্গে কথা বলা আর তাদের প্রয়োজনীয় সাহায্য করা। আমি আমার সেরাটা দিয়ে কাজ করলাম। সবাই আমার আচরণে খুব খুশি হল। অনুষ্ঠান শেষে রিতান বাবু আমাকে বললেন, জীবন্তিকা তুমি দারুণ কাজ করেছ। আমার সহযোগীরা তোমার কাজে খুব সন্তুষ্ট। তিনি আরও বললেন, তুমি যদি এভাবে কাজ চালিয়ে যাও তাহলে তুমি অনেক কিছু অর্জন করতে পারবে। তুমি তো বলেছিলে তুমি নিজের জীবন বদলাতে চাও। এই সুযোগটা ধরে রাখো। আমার মনে একটা ছোট্ট দ্বিধা জাগল। আমি ভাবলাম এই কাজটা কি সত্যিই আমার জন্য ঠিক। তিনি আমাকে একটা খাম দিলেন। খামটা খুলে দেখলাম তাতে কিছু টাকা। আমি অবাক হয়ে গেলাম। এত টাকা আমি আগে কখনো একসঙ্গে দেখিনি। আমার মনে হলো হয়তো এই পথে আমার জীবন এগিয়ে যাবে। কিন্তু আমার মনের কোণে একটা প্রশ্ন ছিল, আমি কি সঠিক পথে এগোচ্ছি? আমার মায়ের কথা বারবার মনে পড়ছিল। তিনি সব সময় বলতেন, জীবন্তী তুই সৎ থাকিস। আমি নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি সৎপথে আছি? আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু মনের মধ্যে একটা ঝড় বইছিল। বন্ধুরা, আমার জীবনের এই নতুন পথ আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি তখনও জানতাম না। রিতানবাবুর দেওয়া টাকার খামটা হাতে নিয়ে আমি বাড়ি ফিরলাম। এত টাকা আমি আগে কখনো একসঙ্গে দেখিনি। আমার মনে হলো হয়তো এই পথে আমার জীবনের সব কষ্ট দূর হবে। কিন্তু মনের এক কোণে একটা অস্বস্তি কাজ করছিল। আমি ভাবছিলাম, আমি কি সত্যি ঠিক পথে আছি? মায়ের কথাগুলো বারবার মনে পড়ছিল। তিনি সবসময় বলতেন, জীবনটি তুই সৎ থাকিস। আমার জীবনের অবস্থা আমাকে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছিল যেখানে আমি আর বেশি ভাবতে পারছিলাম না। রিতান বাবু আমাকে আরও অনুষ্ঠানে নিয়ে যেতে লাগলেন। আমার কাজ ছিল তার সহযোগীদের সঙ্গে কথা বলা, তাদের স্বাগত জানানো আর তাদের প্রয়োজনীয় সাহায্য করা। আমি দেখলাম আমার হাসি আর আচরণে তারা খুব খুশি হয়। প্রতিবারই আমি কিছু টাকা পেতাম। প্রথমে আমার মনে হতো এটা আমার কাজের পুরস্কার, কিন্তু ধীরে ধীরে আমার মনে একটা প্রশ্ন জাগতে লাগল, এই কাজটা কি শুধুই সাহায্য করার? একদিন রিতান বাবু আমাকে বললেন, জীবন্তিকা তুমি এখন আমার ব্যবসার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছ।
তুমি যদি আরও দায়িত্ব নিতে চাও তাহলে তোমাকে আরও প্রস্তুত হতে হবে। তিনি আমাকে কিছু উপযুক্ত পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেন। আমি যখন সেগুলো পরতাম তখন নিজেকে একটু আলাদা মনে হতো। আমার পুরনো জীবন, আমার কষ্ট সবকিছু যেন অনেক দূরের মনে হতো। কিন্তু আমার মনের মধ্যে একটা শূন্যতা ছিল। একটা অনুষ্ঠানে আমি একজন সহযোগীর সঙ্গে কথা বলছিলাম। তিনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলেন। কথা বলতে বলতে তিনি বললেন, জীবন্তিকা, তুমি খুব দক্ষ। তুমি যদি আমার সঙ্গে আরও কিছু সময় কাজ করো তাহলে আমি তোমাকে আরও সুযোগ দিতে পারি। আমি তার কথার মানে বুঝলাম। আমার মনটা ভারী হয়ে গেল। আমি হাসি দিয়ে কথা ঘুরিয়ে দিলাম। কিন্তু আমার মনে একটা অস্বস্তি কাজ করছিল। আমি কি এই পথে এগিয়ে যেতে পারব? অনুষ্ঠান শেষে রিতানবাবু আমাকে আর একটা খাম দিলেন। খামে আগের চেয়ে বেশি টাকা ছিল। তিনি বললেন, জীবন্তিকা, তুমি আমার সহযোগীদের খুব খুশি করেছ। এই টাকা তোমার কাজের পুরস্কার। তুমি যদি এভাবে কাজ করতে থাকো তাহলে তুমি আরও এগিয়ে যাবে। আমি টাকাগুলো হাতে নিয়ে মনে মনে ভাবলাম, এই টাকা কি আমার সত্যি প্রাপ্ত? বাড়ি ফিরে আমি টাকাগুলো দিয়ে বাবার জন্য প্রয়োজনীয় জিনিস কিনলাম, বাড়ির জন্য খাবার জোগাড় করলাম। কিন্তু আমার মনের শান্তি যেন হারিয়ে গিয়েছিল। আমি রাতে বিছানায় শুয়ে ভাবতাম, আমি কি সত্যি এই জীবন চাই? আমার মায়ের স্বপ্ন ছিল আমি যেন একটা ভালো জীবন পাই, কিন্তু এই জীবন কি তিনি চাইতেন? রিতানবাবু আমাকে আরও বড় বড় অনুষ্ঠানে নিয়ে যেতে লাগলেন। আমি দেখলাম আমার জীবন বদলে যাচ্ছে। আমার হাতে টাকা আসছে, আমি উপযুক্ত পোশাক পরছি, সম্মানিত জায়গায় যাচ্ছি, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন বারবার উকি দিচ্ছিল। আমি কি এই জীবনের জন্য জন্মেছিলাম? একদিন রাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম, আমার পরনে উপযুক্ত পোশাক, হাতে কিছু জিনিসপত্র, কিন্তু আমার চোখে কোনো আলো ছিল না। আমি নিজেকে প্রশ্ন করলাম, জীবন্তিকা, তুই কোথায় যাচ্ছিস? এই পথ কি তোর জন্য? আমার জীবন যেন একটা ঝড়ের মধ্যে দিয়ে চলছিল। রিতানবাবুর সঙ্গে কাজ করতে করতে আমি অনেক টাকা পাচ্ছিলাম। উপযুক্ত পোশাক আর নতুন জীবনযাত্রা এখন আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিবার যখন আমি আয়নার সামনে দাঁড়াতাম, আমার প্রতিচ্ছবি দেখে মনে হতো, এই জীবন্তিকা কি সত্যিই আমি? আমার মনের মধ্যে একটা শূন্যতা ক্রমশ বড় হচ্ছিল। আমি যে স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম তা কোথায় হারিয়ে গেল? একদিন রিতানবাবু আমাকে একটা বড় অনুষ্ঠানে নিয়ে গেলেন। সেখানে অনেক সম্মানিত মানুষ ছিলেন। আমি আমার কাজ করছিলাম, হাসি মুখে তাদের সঙ্গে কথা বলা, তাদের সাহায্য করা। কিন্তু সেদিন একজন সহযোগী আমার সঙ্গে কথা বলতে বলতে বললেন, জীবন্তিকা, তুমি খুব দক্ষ, তুমি এ কাজ করছো কেন? তুমি তো আরও ভালো কিছু করতে পারো। তার কথাগুলো আমার মনে গভীরভাবে আঘাত করল। আমি হাসি দিয়ে কথা ঘুরিয়ে দিলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা ঝড় শুরু হয়ে গেল। সেই রাতে আমি বাড়ি ফিরে এলাম। আমার হাতে ছিল আরেকটা টাকার খাম, কিন্তু এবার আমি সেই টাকা দেখে খুশি হতে পারলাম না। আমি ভাবলাম, এই টাকা দিয়ে আমি কি পেলাম? আমার মায়ের স্বপ্ন ছিল আমি যেন একটা সম্মানজনক জীবন পাই, কিন্তু আমি কি সত্যি সেই জীবন পেয়েছি? আমার জীবন বাইরে থেকে ঝকঝকে, কিন্তু ভেতরে ভেতরে আমি যেন ফাঁপা হয়ে গেছি। আমি রাতভর ঘুমাতে পারলাম না। আমার মায়ের কথা, আমার শৈশবের কষ্ট আর আমার বর্তমান জীবন সবকিছু মিলেমিশে আমাকে ভাবিয়ে তুলছিল। পরদিন আমি রিতানবাবুর সঙ্গে দেখা করলাম। আমি সাহস করে বললাম, সাহেব, আমি এই কাজ আর করতে পারব না। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, কিন্তু এই জীবন আমার জন্য নয়। তিনি প্রথমে অবাক হলেন, তারপর বললেন, জীবন্তিকা, তুমি এই সুযোগ ছেড়ে দিলে কিন্তু আবার কষ্টে ফিরে যাবে। আমি বললাম, হয়তো কষ্টে ফিরে যাব, কিন্তু আমি আমার সম্মান হারাতে চাই না। আমি তার দেওয়া জিনিসপত্র ফিরিয়ে দিলাম। আমার মনে একটা অদ্ভুত শান্তি এলো। আমি বাড়ি ফিরে এলাম। আমার হাতে যে টাকা ছিল তা দিয়ে আমি বাবার জন্য প্রয়োজনীয় জিনিস কিনলাম। আমি সিদ্ধান্ত নিলাম, আমি এবার নিজের পায়ে দাঁড়াব। আমি একটা ছোট দোকানে কাজ শুরু করলাম। টাকা খুব কম ছিল, কিন্তু আমার মনে শান্তি ছিল। আমি জানতাম এই পথে আমি আমার মায়ের স্বপ্নের কাছাকাছি আছি। আমি পড়াশোনা আবার শুরু করলাম, যাতে একদিন আমি নিজের যোগ্যতায় কিছু করতে পারি। বছর কয়েক পর আমি একটা ছোট ব্যবসা শুরু করলাম। আমি আমার গ্রামের মেয়েদের জন্য একটা প্রশিক্ষণ কেন্দ্র খুললাম, যেখানে তারা সেলাই শিখতে পারে। আমি চাইলাম আমার মতো আর কোনো মেয়েকে কষ্টের কারণে ভুল পথে যেতে না হয়। আমি আমার মায়ের নামে একটা ছোট ফাউন্ডেশন করলাম, যেখানে গরিব মেয়েদের পড়াশুনো আর কাজে সুযোগ দেওয়া হয়। আমার জীবন এখন আর আগের মতো নয়। আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি, আর আমার মনে শান্তি আছে। সব শেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলব, সোনার চামচ মুখে নিয়ে কেউ পৃথিবীতে আসে না। জীবন যতই কঠিন হোক, থাকলে তুমি নিজের সম্মান বাঁচাতে পারো। আমি একটা ভুল পথে কিছুদিন হেঁটেছিলাম।
কিন্তু আমি ফিরে এসেছি। আমি বুঝতে পেরেছি টাকাই জীবনের সবকিছু নয়। আমার মায়ের স্বপ্ন, আমার নিজের সম্মান, এগুলোই আমার জীবনের আসল সম্পদ। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এতক্ষণ তোমরা ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদেরই সবাইকে অসংখ্য ধন্যবাদ।